তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কি হবে আমাদের দেশে? আমরা কি নিরাপদ? খাবার, বিদ্যুৎ, ইন্টারনেট সব থাকবে তো? নাকি আসছে এক নতুন দুর্যোগ? আজ আমরা জানব এক ভয়াবহ যুদ্ধের সময় বাংলাদেশে কি হতে পারে এবং আমাদের কি করণীয়। বিশ্বযুদ্ধ মানে শুধু রাইফেল আর বোমা নয়, এটি অর্থনৈতিক, সাইবার এবং তথ্যযুদ্ধের যুগে ঢুকে পড়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, গাজা ও ইসরায়েলের সংঘর্ষ, চীন তাইওয়ানের উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। 2023 সালের ইউএন রিপোর্ট বলছে বিশ্ব এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক সময় পার করছে। যুদ্ধ শুরু হলে প্রথমে ধ্বংস হবে বৈশ্বিক সাপ্লাই চেইন। 100টিরও বেশি দেশ জ্বালানি ও খাদ্য আমদানির উপর নির্ভর আছে, বাংলাদেশও তার মধ্যে একটি। উদাহরণস্বরূপ, ইউক্রেন যুদ্ধের সময় বাংলাদেশে গমের দাম বেড়েছে 40%। সে সাথে বেড়েছিল ডিজেল, এলপি গ্যাস, চাল, সব কিছু। 2022 সালে বাংলাদেশে বিদ্যুতের লোডশেডিং হয় ব্যাপক পরিমাণে। বিশ্বযুদ্ধ শুরু হলে প্রথমেই ধ্বংস হবে গ্লোবাল ট্রেড। খাবার, তেল, ওষুধ, গ্যাস সব কিছু সরবরাহ ব্যাহত হবে। বাজারে হাহাকার তৈরি হবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ব্যাংকিং ব্লক এবং সাইবার হামলা চলবে প্রতিনিয়ত। পরমাণু অস্ত্র ব্যবহার হলে মানুষের জীবন, জলবায়ু, পরিবেশ সবই বিপর্যস্ত হয়ে পড়বে। হ্যাঁ, তবে আমি একটি কথা আগেই বলে রাখি, বাংলাদেশ সরাসরি কোনো সামরিক সংঘাতে যাবে না, এটাই বাস্তবতা। তবে বড় শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র, চীন, ভারত যদি অংশগ্রহণ করে তাহলে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ আসতে পারে। অন্যদিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশি সেনারা যুদ্ধপূর্ণ এলাকায় যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের দেশে না এলেও তার 5টি ভয়ঙ্কর ছায়া পড়বে আমাদের দেশে। এই 5টি ভয়াবহ সংকটের প্রথমটি হলো খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধি। বাংলাদেশ তার প্রয়োজনীয় তেলের 90% এবং গমের 40% আমদানি করে। যুদ্ধ শুরু মানেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়া, যার সরাসরি প্রভাব পড়বে দেশের সাধারণ মানুষের পকেটে। দ্বিতীয় নাম্বারটি হলো ডলার সংকট ও রিজার্ভের পতন। 2023 সালের শেষে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $20 বিলিয়ন। যুদ্ধের কারণে আমদানি ব্যয় বাড়বে, ডলারের চাহিদা বেড়ে রিজার্ভ আরও কমে যাবে, যা দেশের অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি করবে। 3 নম্বর সংকট, শিল্প কারখানা অচল অবস্থা। বাংলাদেশে তৈরি পোশাক 84% রপ্তানি হয় বাহিরের দেশগুলোতে। যুদ্ধে বৈশ্বিক অস্থিরতা বাড়লে বাহিরের দেশগুলো পণ্য কেনা স্থগিত করতে পারে। এতে কারখানাগুলো বন্ধ হয়ে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। 4 নম্বর সংকট, বিদ্যুৎ ও ইন্টারনেটের বিপর্যয়। বাংলাদেশ এলএনজি গ্যাস আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে। যুদ্ধ পরিস্থিতিতে আমদানি ব্যাহত হলে কারখানা ও বাসা উভয় জায়গাতে বিদ্যুৎ ঘাটতি দেখা দেবে। ইন্টারনেট ও যোগাযোগের ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। আমাদের 5 নম্বর সংকট, শরণার্থীর চাপ ও সন্ত্রাসবাদ। যুদ্ধ যদি পার্শ্ববর্তী দেশগুলোতে হয় তাহলে সীমান্ত দিয়ে শরণার্থী প্রবেশ বেড়ে যেতে পারে। এতে সামাজিক চাপ বাড়বে, নিরাপত্তা হুমকির মুখে পড়বে, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাছাড়া আমাদের ভূ রাজনৈতিক অবস্থার কারণে সমস্যায় করতে পারি। বাংলাদেশের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ভারত, চীন, মায়ানমার এই 3 দেশের মাঝখানে আমরা। বিশ্ব শক্তিগুলো যদি আমাদের চাপ দেয় তখন আমাদের স্বাধীনতা ও নিরপেক্ষতা অবস্থান রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। ইউএন মিশনে আমাদের সৈন্য যুদ্ধক্ষেত্রে পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশ এমনিতেই দুর্যোগপ্রবণ দেশ, বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, তার সঙ্গে যদি নিয়ে আসে বিশ্বযুদ্ধের অভিঘাত, তাহলে একে কি বলা যায় জানেন তো? মরার উপর খাড়ার ঘাট। এই যুদ্ধ শুরুর আগে কি করা উচিত আমাদের? যুদ্ধ হলে প্রথম যে জিনিসটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেটা হলো খাদ্য নিরাপত্তা। বাংলাদেশ অনেক খাদ্যপণ্য আমদানি নির্ভর, বিশেষ করে গম, ভোজ্য তেল, ডাল, চিনি ইত্যাদি। যদি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আমদানি বন্ধ হয়ে যায়
তখন দেশের ভিতরে উৎপাদনই একমাত্র ভরসা। তাই আমাদের কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার করতে হবে, কৃষককে উৎসাহ ও সহায়তা দিতে হবে, ভিন্ন ফসল ও বিকল্প খাদ্য সংস্কৃতি গড়ে তুলতে হবে। কৃষককে বাঁচালে দেশ বাঁচবে, এটা শুধু স্লোগান না, যুদ্ধের সময় বাস্তবতা। তথ্য সচেতনতা ও গুজব প্রতিরোধ। যুদ্ধ মানে শুধু গোলাগুলি নয়, তথ্যই এখন বড় অস্ত্র। ভুয়া খবর, গুজব, বিভ্রান্তিকর ভিডিও এগুলো সমাজে আতঙ্ক ও বিভক্তি ছড়ায়। মানুষকে সত্য মিথ্যার যাচাই শিখতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে দায়িত্বশীলতা বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মিডিয়ার লিটারেসি শেখাতে হবে। মিথ্যা তথ্য ছড়িয়ে গেলে যুদ্ধ ছাড়াই সমাজ ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের কূটনৈতিক ভারসাম্যতা বজায় রাখতে হবে। বাংলাদেশে আমরা কাকে সমর্থন করি, কাকে করি না, এ নিয়ে আমরা নিজেরা নিজেদের মধ্যে তর্ক করি। এগুলো না করে আমরা চতুর কূটনীতি বজায় রেখে আমরা যে কোনো সামরিক জোটে জড়িয়ে না পড়ি, আবার কারো সাহায্যও হারিয়ে না ফেলি, সেটাই বড় কৌশল। আমরা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে মিত্র নির্ধারণ করব। বন্ধুত্ব সবার সঙ্গে করব, কিন্তু বিরোধ কারোর সঙ্গে নয়। শান্তিপূর্ণ সমাধানের পক্ষে জোরালোভাবে অবস্থান নেব। কূটনীতিতে না পারলে যুদ্ধ ছাড়াই হারিয়ে যেতে পারে দেশের ভবিষ্যৎ। আমাদের দেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতা তৈরি করতে হবে। যুদ্ধের সময় সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানব সম্পদ, আর তার মধ্যে সবচেয়ে কার্যকর হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। তাদের যদি আমরা সময়মতো প্রযুক্তি, বিজ্ঞান, কম্পিউটার, ডেটা ও সাইবার সিকিউরিটি সম্পর্কে দক্ষ করে তুলতে পারি, তবে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। বোমা দিয়ে নয়, সফটওয়্যার দিয়ে জয় করা যাবে আগামী যুদ্ধ। আমাদের সাইবার নিরাপত্তায় বিনিয়োগ করতে হবে। যুদ্ধ কেবল সীমান্তে হয় না, হয় কম্পিউটার, সার্ভার আর ইন্টারনেটের মাধ্যমে। দেশের ব্যাংক, হাসপাতাল, বিদ্যুৎ ব্যবস্থা সবই আজ প্রযুক্তি নির্ভর। যদি ব্যাংক হ্যাক হয়, তাহলে যুদ্ধ ছাড়াই আমরা অন্ধকারে পড়ে যাব। এই জন্য আমাদের সাইবার সিকিউরিটি টিম গঠন করতে হবে। সরকারি ও প্রাইভেট সার্ভারে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। জাতীয় পর্যায়ে সাইবার ডিফেন্স সিস্টেম তৈরি করতে হবে। যারা নিজের সাইবার দরজা বন্ধ রাখতে জানে না, তাদের জন্য ভবিষ্যতে যুদ্ধ হবে বিপজ্জনক। বিশ্বযুদ্ধ হবে কি না সেটা হয়তো আমরা জানি না, কিন্তু তার অভিঘাত আসছে সেটা নিশ্চিত। তাই এখনই আমাদের প্রস্তুত হতে হবে, খাদ্য, তথ্য, কূটনীতি, প্রযুক্তি আর নিরাপত্তা নিয়ে। যুদ্ধ না চাইলেও প্রস্তুতি ছাড়া টিকে থাকা যায় না। আপনি প্রস্তুত তো? আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধের অভিঘাত এড়াতে প্রস্তুত থাকা বুদ্ধিমানের কাজ। আজ জানলেন বিশ্বযুদ্ধ হলে আমাদের কি হতে পারে, কিন্তু আপনি কি নিজে প্রস্তুত এই পরিস্থিতির মোকাবেলা করতে? অবশ্যই কমেন্টে লিখে যাবেন।